আজকাল তার ফোন বন্ধ থাকে না। দিনে ৩ থেকে ৪ বার সে আমাকে কল দেয়, কিন্তু আমি ফোন রিসিভ করতে পারি না। চাকরির অজুহাতে আমি তার ফোন একবারেই রিসিভ করি, আর সেটা নিয়েও সে আমাকে বকা দেয়। আর আমি মনে মনে অনেক খুশি হই, কারণ তাকে আমার প্রতি দুর্বল করাই আমার মেইন উদ্দেশ্য। আমি তাকে কল দিলাম, তাকে কল দিয়ে বললাম, আপনি আমার সাথে দেখা করবেন? আপনার সাথে দেখা করার আমার অনেক ইচ্ছে। আর ওপাশ থেকে বলল, আচ্ছা তুমি আমাকে বিয়ে করবে? আল্লাহ গো, এইটা কি বললেন? আম্মা শুনলে আমার খবরেই আছে। কেন, তুমি আমাকে বিয়ে করবে না? আপনারা জমিদার মানুষ, আমাগো মতো গরিবের লগে কি আপনাগো বিয়া হইব? জানি না, কিন্তু আমারও তো ইচ্ছে করে ভালোবাসা পেতে, সংসার করতে ইচ্ছে করে, একটা তোমার মতো বউ পেতে ইচ্ছে করে। কীরকম অনিশ্চিত জীবন! বলবো, একদিন সব বলবো। ডিউটিতে ছিলাম, এর মধ্যে খবর আসে আমার বাবা মারা গেছে। আমি আমার বাবাকে জীবিত অবস্থায় শেষ দেখাও দেখতে পেলাম না। ছুটে চলে যাই কুমিল্লায়। অফিস থেকে আমাকে 7 দিনের ছুটি দেয়। কয়েকজন কলিগও আমার বাবার জানাজায় অংশগ্রহণ করে। বাবাকে হারিয়ে একদমই ভেঙে পড়ি আমি। দিদার বারবার কল দেয়, কিন্তু কথা বলার ইচ্ছে হয় না আমার। 7 দিন ছুটি কাটিয়ে আমি আবার অফিসে জয়েন করি, আবার আগের মতো ডিউটি করি, কিন্তু কোনোভাবেই মনকে বোঝাতে পারি না, মন খারাপ করেও হলেও ডিউটিটা করি। আর আমার ফোনটা এদিকে আমি অফ করে রেখে দেই। 1 মাস পর যখন এক রাতে আমি ফোনটা অন করি, তখন দিদার আবার আমাকে ফোন দেয়। কোথায় ছিলে তুমি এতদিন? এতদিন তোমাকে কল করেছি, কোনো খোঁজ খবর পাইনি, তোমার ফোন বন্ধ। খালার বাসায় আসি, তাই কথা বলতে পারিনি। আম্মা আজকে আসছে, তাই কথা বলতেছি। ওদিক থেকে বলল, আজব, একটা নাম্বার থেকে বুঝে আমাকে কল দেওয়া যেত না? কেমনে দিমো কল? তুমি আমার নেশা হয়ে গেছো, তোমাকে ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। কই আছো তুমি? তোমার খালার বাসার নাম্বার দাও, দেখা করব আমি তোমার সাথে। আল্লাহ গো, কি কন! হ্যাঁ, আমি দেখা করব, খালার বাসায় আসা যাইব না। আচ্ছা, তাহলে আমি দেখা করব, ঠিকানা দাও। আচ্ছা, কখন দেখা করবেন? কালকে সকালবেলা দেখা করব তোমার সাথে। আচ্ছা, 5 শাইল আসতে পারবেন? 5 শাইল কোথায়? পশু পাখি কলেজের পাশে। ও, অ্যানিম্যাল কলেজের পাশে? হ্যাঁ, ওখানেই সকাল 10টার সময় থাকবো আমি আচ্ছা বলে ফোন কেটে দিলাম। তারপর আমি আমার ফোর্সদেরকে বললাম, রেডি থেকো, কালকে এক অপরাধীকে গ্রেপ্তার করতে হবে। আমরা সবাই সিভিল ড্রেসে যাব। ছেলেটার একটা ছবি আমার কাছে ছিল, তাই তাকে চিনতে আমার অসুবিধা হবে না। যথারীতি সে সকালবেলা আমাকে ফোন করলো, বলল, রেডি হইছো? আমি বললাম, হ্যাঁ আমি রেডি হইছি। আচ্ছা, আপনাকে কিভাবে চিনবো আমি? আমি বাদামি কালারের একটা মাফলার পরবো, আর একটা শার্ট পরবো, আর মুখে কালো মাস্ক থাকবে। আর তুমি? মাথায় 2 বেনি থাকবে, মাথায় ঘোমটা, আর কালো রঙের একটা জামা পরবো আমি। যাই হোক, যথারীতি ফোর্সদের নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আমি একা এক সাইডে দাঁড়িয়ে রইলাম, আর ফোর্সটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছিল। কিছুক্ষণ পর একটা ছেলে আসলো আমার সামনে, এসে সালাম দিল, আসসালামু আলাইকুম, আমি দিদার। আমি তাকে দেখে একটুকুও অবাক হলাম না, সাথে সাথে তার কলারটা চেপে ধরলাম, আর বললাম, হারামজাদা, তোকে ধরার জন্যই তো এত প্ল্যানিং এতদিন ধরে করতেছিলাম আমরা। সাথে সাথে আমার ফোর্সটা চলে আসে এবং তার হাতে হ্যান্ডকাফ পরায়, এবং আমি যথারীতি মাস্ক খুলে দেখি আমি যাকে খুঁজছি সেই লোক এই লোক না। তখন আমি বললাম, দিদার কোথায়? সে বলল, আমি দিদার। তারপর সে বলল, আমাকে অযথা কেন ধরলেন? আমি বললাম, আপনি তো দিদার, তাই না? সে বলল, হ্যাঁ আমি দিদার। আমি তখন বললাম যে, না তুমি তো দিদার না। এই বলে তাকে আমি গাড়িতে উঠিয়ে থানায় নিয়ে আসলাম। তাকে থানায় নিয়ে আসার 1 ঘন্টা পর উপর লেভেল থেকে আমাকে কল দেয় তাকে ছেড়ে দেওয়ার জন্য। হয়তোবা মন্ত্রী লেভেলের কেউ তাকে ছেড়ে দেওয়ার জন্য বলেছে। তখন আমি বাধ্য হয়ে তাকে ছেড়ে দেই। মনটা ভীষণ খারাপ, তাই ডিউটি শেষ করে বাসায় এসে ভাত খেতে বসলাম, আর সাথে ফোনটাও সাথে রাখলাম। এরপর দেখি আমার ফোনে ফোন আসলো ওই নাম্বার থেকে। তখন সে আমাকে ফোনটা রিসিভ করার সাথে সাথেই বলল, গ্রামের মেয়ে তুমি, কাজটা একদমই ভালো করনি। আর আমরা এতটাও বোকা নই যে যখন তখন যে কাউকে বিশ্বাস করে নিব। আচ্ছা, কাহিনীটা বলি তোমাকে এখন। আমি ঠিকই ওখানে উপস্থিত ছিলাম, কিন্তু অন্য রঙের জামা পরে, আর ওই রঙের জামা পরে একজনকে আমি তোমার সামনে পাঠিয়েছিলাম চেক করার জন্য। যেহেতু থানায় আমাদের নামে একাধিক মামলা আছে, তাই চেক করে নেওয়াটাই ভালো। আমরা যে কোনো কাজ করার আগে চেক করে নেই। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আমি বোকামি করেছি। আমি তোমাকে এতটাই ভালোবেসেছিলাম, আমি তোমার কথার মায়ায় পড়েছিলাম, তাই তোমাকে নিয়ে ঘর বাঁধা স্বপ্ন দেখেছি আমি।
কিন্তু তুমি সব শেষ করে দিলে, এটা বলে সে ফোনটা কেটে দেয়। এভাবেই কেটে যায় আরও 2টা মাস। দিকে তাকে ফোন করেও আর তার ফোন নাম্বার আমি অন পাই না, সব সময় ফোন বন্ধ থাকে। তারপর এদিকে তড়িঘড়ি করে আমার মা আমার জন্য পাত্র দেখা শুরু করে। ছেলেও পছন্দ হয়ে যায়, ছেলে খুব ভালো লেভেলের সরকারি চাকরি করে। আমি বিয়ের জন্য একটু একটু করে প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু এদিকে আমি দিদারকে খুব মিস করতেছিলাম। শেষে বিয়েটা ফাইনাল হয়ে যায়। বিয়ের জন্য আমি অফিস থেকে 15 দিনের ছুটি নিয়ে বাড়িতে চলে আসলাম। বিয়ের আয়োজন খুব ধুমধামে চলতেছিল। আমি গায়ে হলুদের দিন চলে যাই পার্লারে। পার্লার থেকে সাজতে সাজতে মাগরিব হয়ে যায়। মাগরিবের পর আমি রওনা দেই বাড়ির উদ্দেশ্যে। পথের মাঝখানে একটা বিল ছিল। বিল হওয়ার কারণে ওই রাস্তাতে মানুষ সন্ধ্যার পর খুব কম যাতায়াত করে। আমি এবং আমার 2জন রিলেটিভ সিএনজির মধ্যে ছিলাম। সিএনজি দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ওই পথ দিয়ে যাওয়ার সময় বিলের সামনে একটা বন্দুকধারী লোককে দেখতে পাই, আর তার পিছনে ছিল আরও 6-7 জন লোকের মতো। তাদের সবার মুখ ঢাকা ছিল। তারা সরাসরি আমাদের সিএনজির সামনে আসে। আসার পর আমাকে উঠিয়ে নিয়ে যায়। আমি চিৎকার করতেছিলাম। তারপর তারা পকেট থেকে কি যেন একটা বের করে আমার মুখে চেপে ধরে। আমি সেন্সলেস হয়ে যাই। তারপর কিছুই আমার মনে নাই। আমার সেন্স আসার পর আমি দেখি আমি একটা বিছানার মধ্যে শোয়া। বিছানাটা অনেক আরামদায়ক ছিল। আমার পরনে একটা নীল কালারের শাড়ি ছিল। কিন্তু আমার মনে আছে আমি যেদিন পার্লার থেকে সেজে যাচ্ছিলাম, আমার গায়ে ছিল একটা হলুদ কালারের লেহেঙ্গা, আর গায়ে ছিল অনেক ধরনের ফুলের গহনা। আমি চিৎকার করে বলতে লাগলাম আমি কোথায়। তখন একজন মহিলা এসে আমাকে বলল, আপনার সেন্স এসেছে, আজ 3 দিন পর আপনার সেন্স আসলো। তখন আমি তাকে বললাম আমি কোথায়, এটা কোন জায়গা। তখন তিনি আমাকে বলল এটা ফিলিপাইন। আমি তাকে বললাম আমি ফিলিপাইন কিভাবে আসলাম। তখন এই একটা লোকের আগমন ঘটলো। দেখলাম সেটা দিদার।